So today we will discuss, probably this is the second class. Professor Menon also take it as a class in the month of March. We will learn today what is meant by protein energy malnutrition, which affects commonly children of this country. What are the types? What are the prevalence? And in the next class, we will learn control and prevention. Prevalence মানে কি? What is the meaning of prevalence? Any idea? শুনেছো টার্মটা? Prevalence, incidence. Prevalence মানে কি? Prevalence মানে কি? What is prevalence and what is incidence? শুনেছো টার্মগুলো? শুনেছো না শোনোনি কোনোদিন? শুনেছো কেউ? তুমি শুনেছো তোমরা? Prevalence মানে একটা ডিজিজ, ধরো আজকে বোলপুরে আমি দেখছি কত ক্যান্সার অফ ব্রেস্ট হয়েছে, ব্রেস্ট ক্যান্সার আছে টোটাল। সাপোজ দিস ইজ 1000, আজকের দিনে 1000টা ব্রেস্ট ক্যান্সার হয়েছে সাপোজ কোন একটা এরিয়াতে। দিস ইজ প্রিভ্যালেন্স টোটাল। আর ইনসিডেন্স মানে হচ্ছে ধরো দিস ইয়ার দেয়ার ওয়ার 1000, নেক্সট ইয়ারে নতুন কেস কত হচ্ছে, মেবি নেক্সট ইয়ার 10 কেসেস appeared in the first 6 months. So incidence বলবে নতুন কেস যেগুলো, those are incidents. Prevalence মানে যেগুলো টোটাল আছে, নতুন পুরনো সব মিলে যেগুলো আছে সেগুলো প্রিভ্যালেন্স। আমরা দেখব প্রিভ্যালেন্স অফ আন্ডার নিউট্রিশন পিএম ইন্ডিয়াতে কি আছে অ্যান্ড কন্ট্রোল কি করে করতে হয়। নাও দিস আর কমন নিউট্রিশনাল প্রবলেমস অফ দিস কান্ট্রি। এগুলো নাম শুনেছো? লো বার্থ ওয়েট। কাকে বলে লো বার্থ ওয়েট? কত কেজির নিচে হলে লো বার্থ ওয়েট বলা হবে? জন্মের ওজন কত কম হলে লো বার্থ ওয়েট বলি আমরা। এক্সপেক্টেড নর্মাল ওয়েট কত, অ্যাভারেজ ওয়েট কত হয় বাচ্চাদের জন্মের সময়? জোরে বলে, জোরে। 2 কেজি, 2 to 3। লো বার্থ ওয়েট হচ্ছে ইন্টারন্যাশনালি এগ্রিড ডেফিনেশন হচ্ছে লো বার্থ ওয়েট মিনস এনি বার্থ ওয়েট লেস দ্যান 2.5 কেজি। এনি বার্থ ওয়েট লেস দ্যান 2.5 কেজি ইজ লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট বেবি মানে কি? মানে তার ম্যালনিউট্রিশন রয়েছে বাচ্চাটার, ইন্ট্রাইউটেরাইন ম্যালনিউট্রিশন হয়েছিল বাচ্চার। নেক্সট ইজ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, আজকের ক্লাসে হবে। জেরপ্থ্যালমিয়া কিসে কোথায় পাওয়া যায়, কি প্রবলেম হয় জেরপ্থ্যালমিয়া? ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এ ডেফিসিয়েন্সি জেরপ্থ্যালমিয়া হয়, অ্যানিমিয়া, আয়োডিন ডেফিসিয়েন্সি, অ্যান্ড দিজ আর আদার 2 প্রবলেমস অ্যাফেক্টিং পিপল অফ দিস কান্ট্রি। নাও টুডেস ক্লাস ইজ অন পিএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। খুব ভালো করে এটা শোনো, এটা সারা জীবন কাজে লাগবে, বুঝে নাও কি লেখা আছে। হোয়াট ইজ পিএম? PM means imbalance between demand and supply. Protein energy demand কি আছে বডিতে, সাপ্লাই কি পাচ্ছি, ইমব্যালেন্স হলে PM হবে। So this what is written, imbalance between the supply of protein and energy and the body's demand. বাচ্চাদের ডিমান্ড বেশি, বাচ্চারা গ্রো করছে, বাচ্চাদের ডিমান্ড বেশি। Imbalance between the supply of protein and energy and the body's demand for them to ensure optimal growth and function. This is WHO's definition. That means there is some insufficiency of food. খাবার কম পাচ্ছে, প্লাস আদার প্রবলেমস রয়েছে, ইনফেকশন হচ্ছে, এনভায়রনমেন্ট ঠিক নেই, কালচার, ব্যাড কালচার রয়েছে, হার্মফুল হেলথ কালচার রয়েছে। বেসিক্যালি দিস ইজ এ ফুড গ্যাপ, খাবার কম পাচ্ছে। ফুড গ্যাপ মে বি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। খাচ্ছে প্রচুর, কিন্তু শুধুই সে কার্বোহাইড্রেট খাচ্ছে, শুধুই ভাত খাচ্ছে, প্রচুর খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, বাট দ্যার ইজ নো গুড কোয়ালিটি প্রোটিন। সো দ্যার উইল বি ইমব্যালেন্স, প্রোটিনের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। সো ইন দিস ওয়ে ইমব্যালেন্স মে বি, ফুড গ্যাপ মে বি কোয়ান্টিটি, খাবার কম পাচ্ছে, অথবা কোয়ালিটি মানে ব্যালেন্স ডায়েট পাচ্ছে না। নাও দিস PM ইজ এ মেজর পাবলিক হেলথ প্রবলেম অফ দিস কান্ট্রি। কমনলি আগেকার দিনে আমরা ছবি দেখাবো, আগে প্রচুর প্রচুর খুব সিভিয়ার ফর্ম অফ আন্ডার নিউট্রিশন আমরা পেতাম, আজ অনেক কমে গেছে। স্টিল nowadays we find majority are mild to moderate. আমি কাকে mild বলে কাকে moderate বলে we'll discuss, and these contribute to mortality and morbidity of children of this country. Now this affects particularly preschool children, কারণ এদের growth values খুব হাই। affects physical growth and development, বাচ্চা বাড়বে না, ওজন বাড়বে না, হাইট বাড়বে না, including brain development, ব্রেন ফাংশন ডেভেলপ করবে না, আইকিউ কম থাকবে।
and cognitive function, increases susceptibility to infection. এই বাচ্চাগুলো খুব ইনফেকশনে ভোগে, and this can lead to permanent impairment in later life. ছোটবেলায় PEM সাফার করেছে, ভবিষ্যতেও তাকে সাফার করতে হবে। ইউ আর সায়েন্টিস্ট, তোমরা সব সায়েন্সের স্টুডেন্ট। দুটো এটাকে বলে পাই ডায়াগ্রাম, গোল গোল ডায়াগ্রামগুলোকে বলে পাই। দেখো দুটোর পাই ডায়াগ্রাম আঁকা আছে, দুটো আছে না, দুটো আঁকা আছে। এটা স্ট্যাটিস্টিক্স ক্লাসে শেখানো হবে। স্ট্যাটিস্টিক্স টিচার উইল টিচ ইউ হাউ টু ড্র দ্য পাই ডায়াগ্রাম। এখানে কি আছে দেখছি আমরা, দুটো একটা পাই ডায়াগ্রাম আর একটা গোল রয়েছে, ভেতর আর একটা গোল রয়েছে, তাই না? দুটো পাই ডায়াগ্রাম এখানে, তাই তো পাই ডায়াগ্রাম। এখানে কি দেখাচ্ছি আমি, আন্ডার 5 ডেজ অ্যাট্রিবিউটেবল টু আন্ডার নিউট্রিশন। পিএম এর জন্য আন্ডার 5 ডেতে কত পার্সেন্ট এফেক্টেড হয়। যদি আন্ডার নিউট্রিশন ডেথ 100 হয়, ভালো করে বোঝো প্লিজ, লেখার দরকার নেই, ভালো করে বোঝ। যদি আমার কান্ট্রিতে, যদি বোলপুরে 100টা বাচ্চা মারা গেছে আন্ডার নিউট্রিশন, 100টা বাচ্চা বিভিন্ন কারণে মারা গেছে, আন্ডার 5 বাচ্চা, তার মধ্যে 20% মারা গেছে নিউমোনিয়ায়, ওই যে 20% মারা গেছে নিউমোনিয়ায়, 15% মারা গেছে ডায়রিয়ায়, 11% ম্যালেরিয়া। In this way, other cause 22%, perinatal cause 23%, HIV AIDS 4%, 100টা বাচ্চার মধ্যে আছে। এই ছবিটার মানে হচ্ছে, the picture signifies that out of those 100 deaths, 53 deaths were attributable to undernutrition. যদি আন্ডারনিউট্রিশন না থাকতো, বাচ্চাগুলো আন্ডারনারিশ ছিল বলে মারা গেছে। যদি আন্ডারনারিশ না থাকতো, 100টা বাচ্চার মধ্যে 47টা বাচ্চা বেঁচে যেত। বোঝা গেছে? 53টা বাচ্চা মারা যায়। সো 53% of the deaths were due to undernutrition. আন্ডারনিউট্রিশন না থাকলে বাচ্চাগুলো মরতো না। আন্ডারনারিশ থাকলে নিউমোনিয়া কমপ্লিকেশন বেশি হয়, ম্যালেরিয়ার কমপ্লিকেশন বেশি হয়, ডায়রিয়ার কমপ্লিকেশন বেশি হয়, অ্যান্ড দে সাকাম টু ডেথ। যদি নিউট্রিশন স্ট্যাটাস নর্মাল থাকতো এই বাচ্চাগুলোর 100টারই, তার মধ্যে শুধু 47টা মরতো, 53টা মরতো না। বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট পিকচার। প্রবাবলি এটা আপলোড করে দেয় তোদের, এতে আপলোড করে দেবে। এই পিকচারটা কাজে লাগে, সারা জীবন এই কনসেপ্টটা কাজে লাগে। একটু কঠিন, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য এটা একটু কঠিন, তোমাদের স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়নি, স্টিল আই উইল ট্রাই টু এক্সপ্লেন। আন্ডার নিউট্রিশনের ভালো করে বোঝ, অন্যদিকে ব্যাগ থাক বন্ধ এখন। আন্ডার নিউট্রিশনে কি কি টাইপ আছে, একটা আমরা বলি আন্ডার ওয়েট, ছবি আছে দেখাবো। আর একটা গ্রুপের বাচ্চাদের আমরা স্টান্টেড বলি, বাচ্চারা বাড়েনি, লম্বা হচ্ছে না, বাড়ছে না, হাইট বাড়ছে না। আর একটা গ্রুপ আছে ওয়েস্টেড, লিন অ্যান্ড থিন, দুবলা পাতলা একদম, মাংস নেই, চর্বি নেই। আর একটা গ্রুপ আছে খুব সিভিয়ার টাইপ অ্যাকুট মালনিউট্রিশন, এটা নেক্সট ক্লাসে পড়াবো, এটা ম্যানেজ করতে হবে, এটা পেডিয়াট্রিক্সে খুব ইম্পর্টেন্ট, শেখায় ওরা, আমরাও শেখাই। আর একটা গ্রুপ আছে কোয়াসিওরকার ম্যারাসমাস, যেটা পুরোনো টিচাররা খুব কোশ্চেন করেন, পরীক্ষার কোশ্চেন আছে, হোয়াট ইজ কোয়াসিওরকার, হোয়াট ইজ ম্যারাসমাস, উই লার্ন এভরিথিং। প্রথম কি লেখা আছে আগে শোন, তারপরে আমি এক্সপ্লেন করছি। আন্ডারওয়েট কাকে বলবো? একটা বাচ্চা আন্ডারওয়েট ফর এজ, বয়সের তুলনায় কম ওজন। বুঝতে তো সুবিধা, কিন্তু কখন বলবো কম ওজন? একটা 1 বছরের বাচ্চার 8 কেজি হলে কম ওজন, না 7 কেজি হলে কম ওজন, না 5 কেজি হলে কম ওজন? কখন বলবো? কখন বলবো আমরা? ইফ দ্য ওয়েট অফ দ্য বেবি at the age of, say, at any given age, if the weight for age 7 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, যাই হোক, ওয়েট ফর এ জেড স্কোর, খুব ইন্টারেস্টিং জিনিস, জেড স্কোর। জেড স্কোর ইজ লেস দ্যান -2 স্ট্যান্ডার্ড, এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সব ক্লাসে পড়ানো হবে, স্ট্যাটিস্টিক্সে পড়ানো হয় এগুলো। ওয়েট ফর এজ জেড স্কোর, if it is less than -2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, জেড স্কোর কি আমরা বলি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কোর। If the Z score is less than -2 SD, below the median of WHO child growth standard. ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য একটুখানি স্ট্যাটিস্টিক্স পড়ানো হয় বলে বুঝতে অসুবিধা হচ্ছে। আই উইল এক্সপ্লেন। কি লেখা আছে একবার পড়, কি লেখা আছে বলতো, পড়, চেঁচিয়ে পড়। আন্ডারওয়েট কাকে বলছি? জোরে। ওয়েট ফর এ জেড স্কোর, দেন জেড স্কোর less than -2 standard deviation, SD, standard deviation of below the median
মিডিয়ান অফ WHO চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ড। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা পৃথিবীর বাচ্চাদের নিয়ে একটা গ্রোথ স্ট্যান্ডার্ড বানিয়েছে। সারা পৃথিবী সব কটা কন্টিনেন্টের, অল কন্টিনেন্ট, 6টা আমাদের ইন্ডিয়ান বাচ্চাও আছে, দিল্লির বাচ্চারা আছে, তাদের নিয়ে একটা গ্রোথ স্ট্যান্ডার্ড বানিয়েছে। যদি যে বাচ্চা আমি ওজন করলাম, আমি তার এজটা জানি, যদি ইন দ্যাট রেফারেন্স ইফ দ্য ওয়েট ইজ লেস দ্যান -2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আমরা বলবো বাচ্চাটা আন্ডার ওয়েট আছে। বোঝা গেছে? ছবি দেখাচ্ছি। স্টান্টিং মানে বাচ্চা বাড়েনি। কি হয়েছে? হাইট, স্টান্টিং মানে হাইট, বাচ্চা বাড়ছে না, হাইট বা লেন্থ। Height for a Z score less than -2 SD, same, below the median, WHO good standard. Wasting, weight for height, বাচ্চা উচ্চতা অনুযায়ী অ্যাকর্ডিং টু হিজ অর হার হাইট or লেন্থ, বাচ্চাটা ওজন এক্সপেক্টেড আছে। আমরা জানি 1 বছরের বাচ্চার অ্যারাউন্ড 80 সেন্টিমিটার হাইট থাকে, 1 বছরের বাচ্চা অ্যারাউন্ড 80 সেন্টিমিটার লেন্থ থাকে, অ্যান্ড 1 বছরের বাচ্চার অ্যারাউন্ড সে 10 কেজি ওজন থাকবে। এখন বাচ্চাটার হাইট ঠিক আছে, 80 সেন্টিমিটার আছে, তার ওজন হয়ে গেছে 6 কেজি, 10 কেজি থাকার কথা 6 কেজি, তাহলে বাচ্চাটার হাইট ঠিক রয়েছে, স্টান্টিং নেই, কিন্তু বাচ্চার ওজন কমে গেছে, এটা ওয়েস্টিং। ছবি দেখাবো। আর there are severe acute malnutrition if it is less than -3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দেখো -3 SD লেখা আছে, অ্যাকিউট সিভিয়ার অ্যাকিউটে লেখা আছে -3 SD, সব পরীক্ষার কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। -3 SD, ভেরি লো ওয়েট ফর হাইট, আর it is less than -3 SD, অথবা বিলো মিডিয়ান, অথবা MEMC, মিড আপার আর্ম সার্কামফারেন্স, বাঁদিকের সার্কামফারেন্স মাপি আমরা, ইফ দ্য মিড আপার আর্ম সার্কামফারেন্স ইজ লেস দ্যান 115 মিলিমিটার, তাহলে বাচ্চাটাকে বলা হয় সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আছে। এর সাথে বাচ্চার পা চিপলে ইডিমা পাওয়া যাবে। আর একটা গ্রুপ আছে কোয়াসিওরকার ম্যারাসমাস। তাহলে আমরা দুটো জিনিস আমরা জানতে হবে, হোয়াট ইজ জেড স্কোর অ্যান্ড হোয়াট ইজ মিডিয়ান। তাই দুটো নতুন কথা আছে, জেড স্কোর অ্যান্ড মিডিয়ান। হায়ার সেকেন্ডারিতে শেখানো হতো না এগুলো? শেখানো হয়নি? স্ট্যাটিস্টিক্স, মিন, মোড, মিডিয়ান পড়ানো হয় না? অঙ্ক পড়ানো হয়েছিল? হ্যাঁ, হায়ার সেকেন্ডারি করেছিলে? করেছিস হায়ার সেকেন্ডারিতে মিন, মোড, মিডিয়ান করেছিলে তো? হোয়াট ইজ মিন, হোয়াট ইজ মোড, হোয়াট ইজ মিডিয়ান? হোয়াট ইজ মিন, হোয়াট ইজ মোড, হোয়াট ইজ মিডিয়ান? জোরে বল, জোরে। টোটাল করে আমি নাম্বার দিয়ে ভাগ করব। মিন। মোড কাকে বলে? কমন ভ্যালু যেগুলো আছে, কমন ভ্যালুকে মোড বলে। মিডিয়ান কাকে বলে? মিডিয়ান কাকে বলে? রাইট। আমি আমার কাছে ধরো, আমি দেখতে চাইছি তোমাদের 6 জনের পরীক্ষা নেওয়া হয়েছে, তোমাদের 6 জনের পরীক্ষা নিয়েছে, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে বলছি না, 6টা ভ্যালু আছে, হ্যাঁ, 100 পরীক্ষা নেওয়া হয়েছে। কেউ পেয়েছে 70, কেউ পেয়েছে 80, কেউ পেয়েছে 75, আর একজন পেয়েছে 75, একজন পেয়েছে 65, 5 জন আছে, 6 জন আছে, একজন পেয়েছে 60। আমি সব নাম্বারগুলো যোগ করে যদি n দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটা কি বলে? মিন। খুব ইজি টু ক্যালকুলেট। মিডিয়ান হচ্ছে নাম্বারগুলো আমি সাজিয়েছি পরপর, মধ্যের ভ্যালুটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? আর মোড মানে 2 জন পেয়েছে 75, 6 জনের মধ্যে কমন ভ্যালু আছে 75, এক্সপেক্টেড যা তার থেকে বেশি, ওটা হচ্ছে মোড, ঠিক আছে? মানে আমাদের জুতোর সাইজ 5, 6, 7, কোম্পানি বানায় কি দিয়ে? ওরা মিন দেখে, পায়ের সাইজের মিন দেখে না, মিডিয়ান দেখে না, মোড দেখে? ওরা মোড দেখে। যে ইন্ডিয়ান অ্যাডাল্ট তাদের কমন পায়ের সাইজ কি, দ্যাট ইজ মোড। কিন্তু আমরা যখন পরীক্ষায় কত পেয়েছে, আমি যখন অ্যাভারেজ করব, তখন আমি কখনো মিন ইউজ করি, কখনো মিডিয়ান ইউজ করি। এখানে ওরা মিডিয়ান ইউজ করেছে। কি করে ক্যালকুলেট করতে হবে দেখিয়ে দিই। এই যে আমি বলছিলাম না, মাইনাস, আগেরটা কি দেখেছি আমরা? ওয়েট ফর জেড স্কোর। ভালো করে দেখো, ওয়েট ফর জেড স্কোর -2 SD কথাটা বলা আছে। ওয়েট ফর এ জেড স্কোর -2 SD হলে আমরা বলবো আন্ডার ওয়েট। আমি কি দেখছি, এটা একটা ওয়েট ফর এজ, ওই যে লেখা আছে ওয়েট ফর এজ বয়স, লেখা আছে জেড স্কোর দেওয়া আছে, WHO এটা সব বইতে পাওয়া যাবে। এই ওয়েট ফর এ জেড স্কোরের এটা হচ্ছে 4টা। এই যে দেখো +2 একটা দাগ দেওয়া আছে, -2 তে একটা লাইন আছে। যদি যে কোনো বাচ্চার, যদি বাচ্চার ওজন এই রেঞ্জে থাকে, এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। মানে 1 মাসের বাচ্চার মিডিয়ান এইটা, সবুজ এই দাগটা, 2 মাসের বাচ্চার মিডিয়ান, 3 মাসের বাচ্চার মিডিয়ান, এরকম চলছে আর কি। মিডিয়ানের +2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর -2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যে ভ্যালুগুলো ছিল নর্মাল, এদের আন্ডার নিউট্রিশন নেই।
-2sd নিচে যে ভ্যালুগুলো আছে, ওজন যদি -2sd নিচে চলে যায়, তাহলে আমরা বলছি আন্ডারওয়েট আছে। বোঝা গেছে? -2sd +2sd লাইনগুলো গ্রোথ চার্টে পাওয়া যায়, সেগুলো ইউজ করে আমরা বলতে পারি কোনটা আন্ডার নারিশড আছে, কোনটা নেই। এইটুকু পরিষ্কার? বোঝা গেছে কি কি আছে এখানে, কি কি লাইন রয়েছে? একটা জিরো দেওয়া রয়েছে, এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। 1 বছরের বাচ্চার মিডিয়ান এইখানে, মিডিয়ান ওয়েট। 1.5 বছরের বাচ্চার মিডিয়ান ওয়েট এখানে, আর তার চারপাশে প্রচুর শয়ে বাচ্চার ওরা ওজন নিয়েছিল আর কি, বিভিন্ন এজে, তারপর ওই চারটা বানিয়েছে। এটা -2sd, -3sd নিচে যদি চলে আসে, এইখানে যদি থাকে তাহলে সিভিয়ার আন্ডার নিউট্রিশন আছে। এইখানে যদি থাকে কোনো ওজন, তাহলে সিভিয়ার আন্ডার নিউট্রিশন আছে। হোয়াট ইজ জেড স্কোর? জেড স্কোরটা কি? ফার্স্ট ইয়ারেই শিখিয়ে দিই আমরা এগুলো থার্ড ইয়ারে শেখাই, তোরা ভালো স্টুডেন্ট শিখিয়ে দিই। জেড স্কোরটা কি? জেড স্কোর হচ্ছে যে আমি তোমাদের 6 জনকে 6টা নাম্বার আছে, তোদের 6টা নাম্বার আছে, 6টা নাম্বার, 6 জন পরীক্ষা দিয়েছে, 6টা নাম্বার আছে। আমি অ্যাভারেজ বের করলাম, আমি মিন বের করলাম, বা মিডিয়ান বের করলাম, মিন বের করলাম, সুবিধা হবে। মিন করে দেখেছি আমি, তোমাদের মিন এসছে 60। তোমাদের 6 জনের পরীক্ষা নেবার পরে মিন মার্কস হচ্ছে 60। এবার ও পেয়েছে 80, তাহলে কত বেশি পেয়েছে? মিনের রেসপেক্টে কত পেয়েছে? +20। তুই একটু খারাপ পরীক্ষা দিয়েছিস, তুই পেয়েছিস 55, তাহলে কত হলো তোর? -5। মিন থেকে -5। এরকম করে মিনের রেসপেক্ট আমি সব ভ্যালুগুলোকে প্লাস মাইনাস করে ফেলতে পারি। আমি যদি সেগুলোকে যোগ করি তাহলে কি পাবো? অ্যাভারেজ ডিভিয়েশন কত? আমি প্রত্যেকটা ডিভিয়েশন পেয়েছি। মিন থেকে ওর ডিভিয়েশন +20, ওর ডিভিয়েশন -5, এর ডিভিয়েশন +5, ওর -2 এরম আছে। আমি সব ডিভিয়েশনকে যোগ করেছি। প্লাস মাইনাস যোগ করলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে আমি ওইভাবে যোগ করলে হবে না, আমি সব স্কোয়ার করে নিয়েছি, স্কোয়ার করে নিয়ে যোগ করলাম, করে স্কোয়ার রুট করলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ ডিভিয়েশন। বোঝা গেছে? আমি অঙ্ক আছে, দেখো পার্কের বইয়ের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ওই ভ্যালুটা বের করে, ওটা যদি 5 হয়, ওটা যদি 5 হয়, সে অ্যাভারেজ বলেছেন কত? 60। আমি ওই মিন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলাম 5। ভালো করে বোঝো, অ্যাভারেজ 60, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 5, তাহলে 60 + 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে কত? 60 + 5 × 2, 60 + 2sd মানে হচ্ছে 70। তাই 70-এর ওপর, 70 বা তার উপরে যারা আছে তারা হাই মার্কস পেয়েছে, তারা +2sd বা তার বেশি আছে। 60 - 2sd মানে কত? 60 - 5 × 2, তাহলে 50। 50 যে যারা পেয়েছে তারা -2sd ভ্যালুতে আছে। বোঝা গেছে? বোঝা গেছে? The Z score or standard deviation score measures how far, in what direction, উপর দিকে আছে নিচের দিকে আছে, in what direction a single data point is from the average value, mean or median in terms of standard deviation. 60 হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, মিন ভ্যালু, ও পেয়েছে 75, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 10, তাহলে ওর ভ্যালু কত? 60 হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, ও পেয়েছে 75, তার মানে কত? +15, +15, ঠিক আছে? ও 75 পেয়েছে, 60 অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ থেকে কত দূরে আছে ও? +15। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত বলেছি আমি? 10, আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভাগ করলাম, তাহলে কি আসলো? +15 / 10, ভ্যালুটা কত হলো? 1.5 হলো, +1.5। তাহলে জেড স্কোরের ভ্যালু হচ্ছে +1.5, ঠিক আছে? এক্সাম্পল জাস্ট খুব কুইকলি দেখিয়ে দেবো। এক্সাম্পল, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, পার্কের বই থেকে নেওয়া। 10 ইন্ডিভিজুয়ালের ব্লাড প্রেশার ডায়াস্টোলিক হচ্ছে দেওয়া আছে 83, 75, এটসেট্রা। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর জেড স্কোর। কি করছে দেখো, ওরা ভ্যালুগুলোকে যোগ করলো, ভ্যালুগুলোকে যোগ করেছে, অল দ্য ভ্যালুস অ্যাডেড। 81 এসেছিল, এন দিয়ে ভাগ করেছে, তাহলে অ্যাভারেজ কত হলো? 10, মিন হলো 10। এনি কনফিউশন কারুর কোনো? +10। এবার কি করছে, আমি যেটা বললাম, যে 83 পেয়েছে, অ্যাভারেজ ছিল 81, 83 মানে +2। যে 75 পেয়েছে, 75 মানে -6। এইভাবে চলছে। যে 84 পেয়েছে, 81 থেকে +3। যে 95 পেয়েছে, +14। ওকে, তাহলে আমরা যদি এগুলো যোগ করে দিই, এগুলো হচ্ছে ডিভিয়েশন, ইন্ডিভিজুয়াল ডিভিয়েশন।
আমি একটা ভ্যালু চাইছি যেটা ইন্ডিকেট করবে অ্যাভারেজ ডেভিয়েশন। আমি যদি এগুলো যোগ করে কি আসছে দেখ, যোগ করে কি আসে, +2 +2 + 14, 14 দিয়ে 16, 3 এ 19, 9 8, 19 আর 9 28, প্লাস সাইনগুলো যোগ করলে 28 হচ্ছে, হচ্ছে তো। মাইনাস সাইন যোগ করলে কত হচ্ছে, -6, 6 2 8 আর 10 18, 6 24 4 28, এইভাবে যোগ করলে 0 হয়ে যাবে, কিছু পাবো না। আমরা কি করছি, এটা অ্যাভয়েড করার জন্য এটাকে স্কোয়ার করেছি, সব স্কোয়ার করে দিয়েছি, করে যোগ করেছি, 482 হয়েছে। এবার তার স্কোয়ার রুট নিচ্ছি, 482 স্কোয়ার রুট নিয়েছি, 7.31 হচ্ছে। 10 দিয়ে ভাগ করতে হয়, আমরা এখানে 9 দিয়ে ভাগ করেছি। স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ল্ডে 100 হাজারে হাজারে ডেটা থাকে, সেখানে আমরা n দিয়ে ভাগ করি। 30-এর নিচে ডেটা নিয়ে যখন আমরা কাজ করি তখন n-1 দিয়ে ভাগ করি, স্ট্যাটিস্টিক্যাল অঙ্কের ব্যাপার, আমি জানি না কেন করে। 30-এর নিচে হলে n-1 দিয়ে ডিভাইড করে, 30-এর উপরে চলে গেলে n দিয়ে ভাগ করে। তাহলে দিস ইজ স্ট্যান্ডার্ড ডিভিশন 7.3। তোমাদের যেখানে স্ট্যান্ডার্ড ডিভিশন বলেছিলাম 10, এখানে 7.3, এই পিকচারে। তার মানে কোনো একটা ব্লাড প্রেশার যদি 81 ছিল অ্যাভারেজ, যদি একটা ব্লাড প্রেশার 81 + 20 মানে 101 হয়, তাহলে ইট ইজ মোর দ্যান 2 স্ট্যান্ডার্ড ডিভিশন, তাই না? 2 স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে 14.5 হচ্ছে, 15 হচ্ছে, তার বেশি হয়ে গেছে, খারাপ। ±2SD রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো থাকে বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে তাদের আমরা নর্মাল ধরি, বোঝা গেছে? -2SD নিচে চলে গেলে খারাপ, +2SD উপরে চলে গেলে খারাপ, -3SD নিচে চলে খুব খারাপ, +3SD উপরে চলে খুব বেশি হয়ে গেছে, ওবেসিটি হয়ে গেছে, এই ধরনের। বলেছিলাম স্টান্টেড ওয়েস্টেড কাকে বলে শেখাবো। 3টে বাচ্চা, বিলিভ মি, 3টে বাচ্চারই 1 বছর বয়স। 3টে বাচ্চা আমি দাঁড়াচ্ছে দেখিয়ে দিয়েছি, দাঁড়াতে পারেন 1 বছরে, আঁকানো, খুব বিখ্যাত ছবি একটা, সব বইতেই আছে, ভালো টেক্সট বুকে আছে। কি দেখাচ্ছি, এই লাল প্যান্টটা নর্মাল, কোনো আন্ডারনিউট্রিশন নেই। এই লাল প্যান্টটা ওর হাইট 1 বছর, আমি বলেছিলাম 1 বছর 80 মতো হয়, ওর হাইট হচ্ছে 80 সেন্টিমিটার, ওজন হচ্ছে 10 কেজি, নর্মাল। এই বাচ্চাটার ডায়রিয়া হলো, বাচ্চাটা 15 দিন ধরে ভুগেছে ডায়রিয়ায়, প্রচুর ফ্লুইড লস হয়েছে, ফ্লুইড রিপ্লেস করা হয়নি, মা খেতে দেয়নি ওই সময়টা, খাবার রেস্ট্রিক্টেড ছিল, প্রোটিন খায়নি। 15 দিনের মধ্যে বাচ্চা এরকম হয়ে যাবে, 10 কেজি ছিল 7 কেজি হয়ে গেল, 30% ওয়েট লস, ওয়েস্টেড হয়ে গেল। কিন্তু বাচ্চার হাইট কিন্তু কমলো না, 15 দিন হাইট কমলো না, 15 দিন আন্ডার নিউট্রিশন এফেক্টেড হয়েছে, বাচ্চা দুবলা পাতলা হয়ে গেল। এই বাচ্চাটাকে, একে এই নীল প্যান্টকে আবার ভালো করে যত্ন নিলে, বাড়ি চলে গেল, ছুটি হয়ে গেল, মা খাবার দাবার করালো, রেস্ট পেলো, বাচ্চাটা আবার কিন্তু রিভার্ট করে যাবে, এখান থেকে এখানে চলে আসবে, নর্মাল হয়ে যাবে। সো অ্যাকিউট যে আন্ডার নিউট্রিশন সেটা কিন্তু রিভার্সিবল, বোঝা গেছে? অ্যাকিউট আন্ডার নিউট্রিশন রিভার্সিবল। এবার এই বাচ্চাটা, একে দেখে কি মনে হচ্ছে, একে দেখে মনে হচ্ছে একটা 8 মাসের সুস্থ স্বাভাবিক বাচ্চা, বাচ্চাটার বয়স 1 বছর, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে একটা 7-8 মাসের সুস্থ স্বাভাবিক বাচ্চা, খেলছে হাসছে। অ্যাকচুয়ালি ওর হয়েছে কি, ওর কিন্তু ক্রনিক আন্ডার নিউট্রিশন চলছে, জন্মের পর থেকেই ওর আন্ডার নিউট্রিশন, খেতে পারছে না, বাচ্চাটা লম্বায় বাড়ছে না, লিনিয়ার গ্রোথ হ্যাম্পার হয়ে গেছে, ব্রেনের স্কালের সাইজ কমে গেছে, লিভারের সাইজ কমে গেছে, ভিসেরাল সাইজ কমে গেছে। দিস বেবি has to face the brunt of undernutrition, chronic undernutrition throughout his or her life. বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে না, ব্রেন ভালো বাড়বে না, বারবার ইনফেকশন হবে, পরিশ্রম করতে পারবে না। দিস ইজ ভেরি ডেঞ্জারাস, বাট দিস ইজ ক্রনিক অ্যান্ড দিস ইজ অলমোস্ট নন রিভার্সিবল। পুরোটা আমরা মেকআপ করতে পারবো না। অ্যাকিউট আন্ডারনিউট্রিশন পুরো নর্মাল হয়ে যায়, কিন্তু ক্রনিক আন্ডারনিউট্রিশন স্টান্টেড বাচ্চাগুলো পুরোপুরি নর্মাল আর হবে না, কিছু রেসিডুয়াল থেকে যাবে। গট ইট? বাচ্চাটার ব্রেনের নিউরনস কমে গেছে, ব্রেন সাইজ ভলিউম কমে গেছে, নিউরন কমে গেছে, বাচ্চাটা কিন্তু ইন কম্পারিজন টু নর্মালি নারিশড বেবিস, ওর কিন্তু ফিউচারটা ভালো না। বোঝা গেছে কাকে নর্মাল, কাকে স্টান্টিং বলে, কাকে ওয়েস্টিং বলে। ওকে, আবার দেখাচ্ছি। ওয়েট ফর এজ বয়েজ রয়েছে, লেন্থ ফর এজ বয়েজ। লেন্থ ফর এজ বয়েজ মানে ওই স্টান্টেড বাচ্চাটা এজ অনুযায়ী বাড়েনি, ওই বাচ্চাটা আমরা বলেছিলাম -2SD নিচে আছে, -2SD নিচে আছে ফ্রম দ্য মিডিয়ান। ওই স্টান্টেড বাচ্চাটা -2SD নিচে আছে, প্রবাবলি বাচ্চাটার ওজন, বাচ্চাটার বয়স অনুযায়ী
ওর লেন্থ হওয়া উচিত ছিল 80, বলেছিলাম না 80 হওয়ার কথা, ওর আছে 70, তার মানে ওটা এরম জায়গায় আছে, ওর লেন্থটা এরম জায়গায় আছে, এরম জায়গায় -2 নিচে আছে। ওকে, কোয়াশিঅরকার ম্যারাসমাস পুরোনো দিনের, প্রচুর পেতাম আমরা, এখনো পাই, একদম ক্লাসিক্যাল, একদম পেডিয়াট্রিক্সে শেখানো হয়, কেস দেখাবে তোমাদের হয়তো। কোয়াশিঅরকার ম্যারাসমাস আর 2 clinical symptoms observed in severe acute undernutrition. ম্যারাসমাস মানে একদম লিন অ্যান্ড থিন, কিচ্ছু নেই শরীরে। কোয়াশিঅরকার মানে হচ্ছে শরীরে জলও জমে আছে, আন্ডারনিউট্রিশন প্লাস শরীরে ইডিমা রয়েছে। কোয়াশিঅরকার অ্যান্ড ম্যারাসমাস। কোয়াশিঅরকার দেখো পেট ফুলে আছে, মুন ফেস, মুখটা দেখে মনে হচ্ছে ফুলে গেছে, শরীরে জল জমে আছে, স্টেরয়েড বেশি আছে শরীরে, হাত পা শুকনো শুকনো, পায়ে পা ফুলে আছে, ইডিমা রয়েছে, এক্সট্রিমিটিসগুলোতে ইডিমা হয়ে গেছে, পেটে জল আছে, অ্যাসাইটিস থাকতে পারে, লিভারের প্রবলেম, লিভার কাজ করছে না, প্রোটিন বেরোচ্ছে না শরীরে, অ্যালবুমিন তৈরি হচ্ছে না। বাট এই বাচ্চাটা, ম্যারাসমাসের বাচ্চা, সমস্ত মাসেল ফাসেল সব চলে গেছে। কোয়াশিঅরকার বাচ্চার কাছে খাবার নিলেও খেতে চায় না, ওর ব্রেনটাও মানে মানে ওর সেন্সেশন অল্টার হয়ে গেছে, খেতে চাইবে না কিছু, তুমি খাবার দেবে ও খেতে চাইবে, খুব ডিফিকাল্ট ম্যানেজ করে নিচ্ছে। কিন্তু ম্যারাসমাসের বাচ্চার ভোরেসিয়াস অ্যাপেটাইট, দিলেই খাবে, খিদে সবসময় খিদে, খিদেতে মরে যাচ্ছে না। এখানে কি দেখছি আমি, কোয়াশিঅরকারের বাচ্চার, কোয়াশিঅরকারের বাচ্চার হেয়ার চেঞ্জ রয়েছে, স্পার্স হেয়ার, পিগমেন্টেড হতে পারে, গ্রে হয়ে গেছে, চুলের রং পাল্টে যাচ্ছে, মুখ চোখ দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছে, একদম এই জগতে নেই, মুখটা ফুলে আছে, এটা আমরা বলি মুন ফেস। মুন ফেস, থিন মাসেল, ফ্যাট রয়েছে এবং জল রয়েছে, ইডিমা হয়ে রয়েছে, জল রয়েছে। কিন্তু এখানে নর্মাল হেয়ার, ওল্ড ম্যান ফেস, মনে হচ্ছে একটা বুড়ো, মানে 80 বছরের বুড়ো একটা, এবার মরতে যাচ্ছে, মৃত্যুর আগে মানুষ এরা ম্যারাসমাস হয়ে যায়, ক্যান্সার রোগীর এরা ম্যারাসমাস হয়ে মরে আর কি, যখন ক্যাকেক্সি হয়, ক্যাকেক্সি, থিন মাসেল, থিন ফ্যাট, অ্যান্ড দে আর ভেরি আন্ডারওয়েট। পরীক্ষায় কোশ্চেন করে, আমাদের সাবজেক্টেও করে, পেডিয়াট্রিক্সও করে। কোয়াশিঅরকার কথাটার মানে কি? কোয়াশিঅরকারটা আফ্রিকান ওয়ার্ড, কোয়াশিঅরকারটা আফ্রিকান, ঘানার ওয়ার্ড, একটা ঘানার ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে সেকেন্ড বাচ্চা মায়ের চলে এলে প্রথম বাচ্চা বুকের দুধ বন্ধ হয়ে গেল। যদি বারবার ঘন ঘন প্রেগনেন্সি হয়, তাহলে যখন সেকেন্ড বাচ্চা এলো 6 মাস পরে, 1 বছর পরে, তখন মায়ের বুকের দুধ বন্ধ, সেকেন্ড বাচ্চাটা এসে গেছে, সেকেন্ড বাচ্চা দুধ খাবে, প্রেগনেন্সি এসে গেছে, তাহলে প্রথম বাচ্চাটা ইন পুয়ার ফ্যামিলিজ দে উইল সাফার আন্ডার নিউট্রিশন, অ্যান্ড দ্যাট টাইম ইট ডেভেলপস দিস টাইপ অফ কোয়াশিঅরকার ফিচার, মুখ ফুলে গেল, আন্ডার নিউট্রিশন হয়ে গেল, খেতে চাইছে না। So 1933, Dr. Cecilia Williams, lady doctor, pediatrician working in West Africa, described this syndrome, an illness the children there which she called by local name kwashiorkor, and which demonstrated was curable by giving milk. আবার দেখা যাচ্ছে দুধ খালে ভালো হয়ে যায়, দেখেছিল। She concluded that illness was a form of malnutrition due to lack of protein in the diet of the weaning child. বুকের দুধ বন্ধ হয়ে গেছে, অন্য খাবার খাবার সময় প্রবলেমটা হচ্ছে। The name itself means the sickness of a child develops when another baby is born. Kwashiorkor মানে হচ্ছে the sickness a child develops when another baby is born to his or her mother. আমাদের এক্সাম, আমি এত কষ্ট করে জেড স্কোর শেখালাম, স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোর শেখালাম, কিন্তু বহু এক্সামিনার, পুরনো এক্সামিনার আছে, তারা শুধু কোয়াশিঅরকার ম্যারাসমাসটুকুনি জানেন, নতুনগুলো তারা জানেন না। WHO এর কনসেপ্টটা রিলেটিভলি নিউ, 20 বছর চলছে হয়তো, কিন্তু যারা পুরনো তোমাদের এক্সাম, হয়তো কোয়াশিঅরকার কি বলো, ম্যারাসমাস কি বলো, এই নিয়েই তারা পরীক্ষা নেবেন। সো হোয়াট ইজ কোয়াশিঅরকার ম্যারাসমাস? কোয়াশিঅরকার ছবি দেখিয়েছি, কোয়াশিঅরকার ইডিমা থাকে, লো বডি ওয়েট অ্যাকর্ডিং টু এজ, মেন্টাল চেঞ্জ থাকে বলেছি, একদম মিজারেবল, এই জগতেই নেই, কিছুই ভালো লাগছে না, খিদে নেই, এনলার্জ লিভার, ফ্যাটি লিভার, হাইপো অ্যালবুমিনিমিয়া, লিভার কাজ করছে না, অ্যালবুমিন তৈরি হচ্ছে না, লিভার অ্যালবুমিন তৈরি করে, পুয়ার অ্যাপেটাইট, খুব ইম্পর্টেন্ট, পুয়ার অ্যাপেটাইট, খেতে চাইবে না, আমরা টেস্ট করে দেখি যে খেতে চাইছি কিনা, পরে ক্লাসে শেখাবো। স্কিন চেঞ্জেস থাকে বলেছি, স্কিনে ডার্মাটাইটিস থাকতে পারে, স্কার থাকতে পারে, ক্র্যাক থাকতে পারে, উজিং থাকতে পারে, হেয়ার চেঞ্জ থাকতে পারে, হাইপোপিগমেন্টেশন বলা হয়েছে, ডিপিগমেন্টেশন, হাইপোপিগমেন্টেশন, মুন ফেস, ফ্রিকুয়েন্ট ডায়রিয়া অ্যান্ড আদার চাইল্ডহুড ইনফেকশনস। ম্যারাসমাস কিন্তু এক্সট্রিম মাসেল ওয়েস্টিং বলেছে, একদম বুড়ো, একদম শুকিয়ে গেছে, প্রমিনেন্ট রিব অ্যান্ড স্কিন, নো আর লিটল ইডিমা, ইডিমা ছিল না ওখানে, ছবিতে দেখানো ছিল না,
টোটাল লস অফ ফ্যাট, সাবকিউটেনিয়াস ফ্যাট, এখানে কোনো ফ্যাটই নেই, শুধু হাড়ের উপরে কিছু কিছু মাংস জড়িয়ে রয়েছে। গ্রোথ রিটার্ডেশন ইন টার্মস অফ লো বডি ওয়েট ফর এজ, ডায়রিয়া অলসো কমন হিয়ার। প্রিভ্যালেন্স মানে কি বলেছিলাম? টোটাল কত কেস আছে। ইনসিডেন্স মানে নতুন কেস কি হচ্ছে। মানে সাপোজ, আরো বোঝার সুবিধার জন্য, তোমাদের স্টুডেন্ট কত তোমাদের ক্লাসে? 100, 150। আমি একটা আমরা সার্ভে করলাম, সার্ভে করে আজকে আমি সার্ভে করলাম, একটা 150 স্টুডেন্ট আছে সাপোজ এখানে। আমি এখানে লিখে রাখতাম যে আজকে ডেটটা দিয়ে কোশ্চেন হচ্ছে একটাই, তোমরা স্মোক করো কি করো না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। লিখলে উত্তর এলো কি, সাপোজ আউট অফ 150 60%, আচ্ছা 90 জন উত্তর দিল, মেল ফিমেল ইরেসপেক্টিভ, ইয়েস উই ডু স্মোক। ওকে, দিস ইজ প্রিভ্যালেন্স। নেক্সট মান্থে আবার 1 মাস পরে আমি আবার করলাম আরেকটা পরীক্ষা, সেখানে দেখা গেল 93 হয়ে গেছে। তাহলে ওই 1 মাসের ইনসিডেন্স হচ্ছে 3, বোঝা গেছে? নেক্সট মান্থে 93, নেক্সট মান্থে প্রিভ্যালেন্স হচ্ছে 93, কিন্তু গত 1 মাসের ইনসিডেন্স হচ্ছে অনলি 3, বোঝা গেছে? নাও প্রিভ্যালেন্স অফ পিএম, প্রিভ্যালেন্সটা না খুব কঠিন বের করা, কারণ দিস ইজ লাইক এ টিপ অফ আইসবার্গ। Prevalence of this type of diseases are like the tip of an iceberg. আইসবার্গের টিপটা দেখা যায়, নিচে প্রচুর সাবমার্জ পোর্শন থাকে যেটা আমরা দেখতে পাই না, ইনভিজিবল, তাই তো? এই প্রবলেমটাও আমরা যেটা দেখছি, আমাদের সামনে যেটা রয়েছে, আমাদের কাছে আসছে, ডাক্তারদের কাছে আসছে, হেলথ সেন্টারে যাচ্ছে, সেটা হচ্ছে only a very small fraction of the total case load of undernutrition. এটাকে আমরা বলি iceberg phenomena of disease. Iceberg phenomena of disease. Iceberg শুধু টিপটা আমরা দেখতে পাই, only this tip is visible. এমনি লেম্যানের কাছে আন্ডার নিউট্রিশন মানে এইটুকু, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা অনেক বেশি, যেটা আমরা দেখতে পাই না। দিস ইজ চ্যালেঞ্জ। আন্ডার নারিশড বাচ্চারা খুব সাফার করে জীবনে, খুব ডিটেক্ট করা, খুব প্রচুর বাচ্চা আন্ডার নারিশড আছে। কি করে ডিটেক্ট করি? ডাক্তারের কাছে কটা বাচ্চা আছে, কতজনের আমরা বাচ্চাদের ওজন করি প্রতি মাসে, প্রতি বছরে? ডিটেক্ট করা খুব কঠিন। উই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি আন্ডার নারিশড বাচ্চা থ্রুআউট দ্য ইন্ডিয়া কি করে এটাকে তাড়াতাড়ি ডিটেক্ট করা যায়, ম্যানেজ করা যায়। দিস ইজ আওয়ার স্পেশালিটি, পরের ক্লাসে আসবে। সো দিস আর দ্য সিভিয়ার কেসেস, দিস আর দ্য টিপ অফ দ্য আইসবার্গ। যেগুলো দেখা, যেগুলো লোকে দেখলেই চিনবে, এগুলোর জন্য কোনো কারুর কাছে কোনো ডাক্তারও লাগে না। বাড়ি যে কোনো বলবে, পাড়ার যে কোনো বলবে, আরে খুব দুবলা পাতলা হয়ে গেছে, খেতে পাচ্ছে না, আন্ডার নারিশড আছে, তাই তো? দেখে চিনবে। এগুলো আমরা সিভিয়ার ফর্ম, দিস আর দ্য টিপ অফ দ্য আইসবার্গ। কিন্তু এই ছবিটা খুব খুব মজার ছবি, একটা খুব দুঃখের ছবি। মালদ্বীপ একটা আন্ডার ডেভেলপড একটা আইল্যান্ড, ওখানে প্রথম হেলথ সার্ভে হচ্ছে, বাচ্চাদের ওয়েট টু ওয়েট নিয়ে সার্ভে হচ্ছে। একটা ফরেন কান্ট্রি থেকে টিম গেছে, সার্ভে করছে। এই দুটো বাচ্চা খেলছিল, রিয়েল পিকচার্স। দুটো বাচ্চা খেলছিল একসাথে, দেখে মনে হচ্ছে দুটো একই বছরের বাচ্চা, সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা, ব্ল্যাক ফ্রক, হোয়াইট ফ্রক, খেলে বেড়াচ্ছে। পুয়ার এরিয়া, মায়েদের লিটারেসি নেই, হেলথ চেক আপ ঠিক মতো হয় না, বয়স্ক মায়েরা জানে না, ওজন জানে না, ওজন, উচ্চতা, এজ সব নেওয়া হলো। দেখা গেল এই বাচ্চাটার বয়স হচ্ছে 4 বছর 4 মাস। দিস ইজ 4 বছর, এই যে ডট করেছি, 4 বছর 4 মাস এই বাচ্চাটা। এই বাচ্চাটা হচ্ছে 2 বছর 2 মাস। 2 বছর 2 মাসে যে হাইটটা থাকার কথা, সেই হাইটটা এই বাচ্চাটা ধীরে 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 4 বছর 4 মাসে অ্যাটেন্ড করেছে। দ্যাট মিনস দিস চাইল্ড, দিস হোয়াইট ফ্রক had suffered from severe chronic undernutrition since her birth. It was undetected. এই বাচ্চাটা কিন্তু বাড়ির লোকে কিছু বুঝতেই পারেনি যে এত খারাপ কন্ডিশন। এই বাচ্চারা তো
ব্রেন ফেল সব সব ছোট হয়ে গেছে। কি করবে সারা জীবন, কি করবে, কি করে পড়াশোনা করবে, কি করে অন্য কাজ করবে, বারবার ইনফেকশন হবে, পরে লেট লাইফে ডায়াবেটিস হবে, নানা রকম ক্রনিক প্রবলেম হবে, কিডনি কাজ করবে না ভালো মতো, ভিসেরাল সাইজগুলো ছোট হয়ে গেছে, বাট ইট ওয়াজ নট ডিটেক্টেড। এই সার্ভে করার পরে আমাদের মতো লোকজনের ইন্টারেস্টে আমরা ডিটেক্ট করলাম দ্যাট চাইল্ড ইজ সাফারিং ফ্রম সিভিয়ার ক্রনিক আন্ডার নিউট্রিশন। বোঝা গেছে, ছবিটা বোঝা গেছে কিছু? প্রিভ্যালেন্স কি আছে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে প্রিভ্যালেন্স কি আছে? অ্যাকর্ডিং টু NFHS, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5th রাউন্ড, ভারতবর্ষের 90 থেকে পরপর 5বার ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বলে খুব প্রচুর স্যাম্পল নিয়ে বাচ্চাদের আমরা সার্ভে করেছি, বাচ্চাদের এবং বড়দের। এটা 5th আমার লেটেস্ট ডিউরিং কোভিড পিরিয়ড সার্ভেটা হয়েছিল। কি পেয়েছিলাম আমরা? আন্ডারওয়েট, যেটা দেখিয়েছিলাম -2 ওজন অ্যাকর্ডিং টু এজ। আন্ডারওয়েট বাচ্চা আছে 32%, আন্ডারওয়েট আন্ডার 5। স্টান্টিং, যেটা নিয়ে আমি খুব কনসার্ন, বুঝতেই পারছেন আমার প্যাশন রয়েছে, স্টান্টেড বাচ্চা মানে লাইফটা অনেকটা খারাপ হয়ে গেছে। অলমোস্ট 40%। ভারতের প্রতি 3টে বাচ্চার মধ্যে একটা বা তার বেশি, মোর দ্যান 1/3 বাচ্চা স্টান্টেড হয়ে আছে। বুঝতে পারছি কি সিচুয়েশন আছে? প্রতি 3টে, আমরা বুঝতে পারছি না, শহরে আছি, ওয়েল এডুকেটেড, আমাদের পারচেসিং পাওয়ার ঠিক আছে। ভারতবর্ষে এখন এটা লেটেস্ট পিকচার, প্রতি 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা স্টান্টেড। তুমি সব বাচ্চা দেখো স্টান্টেড, বলেছি ইররিপেয়ারেবল। যতই যাই করি পুরোটা ঠিক করে দিতে পারবো না আমরা। ওয়েস্টিং আছে 20%, ওই যে প্রথম থেকে সেকেন্ড যেটা রিভার্সিবল বলেছিলাম 20%, 19.3%। সিভিয়ার ওয়েস্টিং 7%, 8%। কটা অব্দি ক্লাস টাইম হয়ে গেছে? হয়ে গেছে টাইম? 10টা অব্দি আমি 10 মিনিট নিতে পারবো, আর 10 মিনিট পাবো, 5 মিনিট। সো হোয়াট আর দ্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টর? এতক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে? কিছু বুঝতে সমস্যা হলো? কি বলেছি আমি, কি পড়িয়েছি বল? PM কাকে বলে, আর কি বলেছি, টাইপগুলো কি টাইপ ছিল? 1, 2, 3। আন্ডারওয়েট, জেড স্কোর দিয়ে শিখেছি আমরা, -2 SD। কোথা থেকে ওটা কিন্তু মিডিয়ান থেকে, কমনলি মিন থেকে দেখি আমরা, এটা কিন্তু মিডিয়ান থেকে করা আছে, WHO এটা করেছিল। তারপর কি শিখেছি? আন্ডারওয়েট, ওয়েস্টিং, স্টান্টিং, অ্যাকুট -3 যেগুলো থাকে সেগুলো অ্যাকুট সিভিয়ার আন্ডারওয়েট, আর কোয়াশিওরকর ম্যারাসমাস। তারপর আমরা বুঝলাম যে প্রিভ্যালেন্সটা হচ্ছে লাইক টিপ অফ আইসবার্গ, প্রচুর হিডেন রয়েছে যেগুলো ডিটেক্ট করা চ্যালেঞ্জ একটা। এবং আমরা দেখিয়েছি যে আন্ডার নারিশড বাচ্চা কমিউনিটি রয়ে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, তাদেরকে খুঁজে বের করতে হয়। না, হোয়াট আর দ্য কন্ট্রিবিউটরি ফ্যাক্টর? কেন হয় এটা? ডেফিনেটলি কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস আর ইনঅ্যাডিকুয়েসি অফ ইনটেক অফ ফুড। আমি বলেছিলাম ফুড গ্যাপটা কোয়ালিটেটিভ হতে পারে, প্রচুর খাচ্ছি, পেট ভরে খাচ্ছি, খিদে নেই তার, কিন্তু তার মধ্যে মাছও নেই, ডিমও নেই, কোনো অ্যানিমাল প্রোটিন নেই, কোনো ডাল খাচ্ছে না, সবজি খাচ্ছে না, শুধু পেট ভরানোর জন্য খেয়ে যাচ্ছে, নুন ভাত খাচ্ছে লঙ্কা দিয়ে। আছে এরকম কমিউনিটি আছে, তারা পেট ভরে যাচ্ছে, প্রচুর খাচ্ছে, কিন্তু আন্ডারওয়েট হয়ে যাবে সেই কমিউনিটি। কোয়ান্টিটি হতে পারে, কোয়ান্টিটি কম পাচ্ছে, কিনতে পাচ্ছে না, কোয়ালিটি মানে প্রোটিন পাচ্ছে না, ব্যালেন্স ডায়েট পাচ্ছে না, অ্যামাইনো অ্যাসিড ঠিক মতো নেই তার মধ্যে, এটসেট্রা। আর কি হতে পারে? ইনফেকশন হতে পারে। ইনফেকশন হলে কি হয়? ইনফেকশন, একটা বাচ্চা ডায়রিয়া হলো, একটা বাচ্চার হার্ম হয়েছে, মিজিলস হয়েছে, ফিভার হয়, ডায়রিয়া হয়। যখন বাচ্চার ইনফেকশন হয়, ইনক্রিজ রিকোয়ারমেন্ট ফর নিউট্রিয়েন্ট। ফিভার হলো, ইনফেকশন, তার মানে কি হলো? মেটাবলিজম বাড়ে, বডি ইনক্রিজ মেটাবলিজম হয়, তার মানে কি তার রিকোয়ারমেন্ট বেড়ে গেল, তার প্রোটিন বেশি লাগবে, এনার্জি বেশি লাগবে, এটসেট্রা। সো ইনক্রিজ রিকোয়ারমেন্ট ফর নিউট্রিয়েন্ট, ডিক্রিজড অ্যাবজর্পশন। ডায়রিয়া হয়েছে, ইন্টেস্টাইন অ্যাবজর্পশন হচ্ছে না, খাবার যেটা খাচ্ছে ঢুকছে না শরীরে পুরোটা। পুয়ার অ্যাপেটাইট, এনি ইনফেকশন, তার সাথে অ্যাপেটাইট কমে যায়। প্লাস ইনফেকশনের সময় আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, অ্যান্টিবায়োটিক খেলে সাইড এফেক্ট হিসেবে অ্যাপেটাইট চলে যায়। আর ডায়েটের রেস্ট্রিকশনস, চিকেন পক্স হলো, বাড়িতে বলে মাছ ডিম খাবে না, বলা হয়। হার্ম হয়েছে, বলে অ্যানিমাল প্রোটিন দেবো না এখন। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ডায়েটারি রেস্ট্রিকশনস, হার্মফুল। সব মিলেমিশে কিন্তু এদের
আন্ডার নিউট্রিশন হয়ে যায় বাচ্চাগুলো। খুব ইম্পর্টেন্ট এটা একটা ডায়াগ্রাম, একটা সাইকেল, এটাকে বলা হয় ম্যালনিউট্রিশন ইনফেকশন ভিসিয়াস সাইকেল। কথা লিখে রেখেছে, ম্যালনিউট্রিশন ইনফেকশন ভিসিয়াস সাইকেল। কি হচ্ছে, একটা বাচ্চা ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, খাবার কম পাচ্ছে, কোয়ালিটেটিভ হোক কোয়ান্টিটেটিভ হোক, ফুড গ্যাপ কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। কি হবে বাচ্চাটার? ওজন কমে যাবে, তাই কমে। গ্রোথ ফল্টারিং হবে, বাচ্চা বাড়ছে না। লোয়ার ইমিউনিটি, প্রোটিন পাচ্ছে না, অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, আদার ভাইটাল ফাইটিং অর্গানিজম বডিতে যেগুলো কাজে লাগে আমার সেগুলো তৈরি করতে পারছে না বাচ্চাটা, ইমিউনিটি কমছে, মিউকোসেল ড্যামেজ হচ্ছে, ইন্টেস্টিনাল মিউকোসেল ড্যামেজ হচ্ছে, রেসপিরেটরি মিউকোসেল ড্যামেজ হচ্ছে ডিউ টু পুয়ার প্রোডাকশন অফ ভাইটাল প্রোটিনস। কি হবে তাহলে? ইনফেকশন হবে, যে ইমিউনিটি কমে গেছে, মিউকোসেল ড্যামেজ রয়েছে, ইনফেকশন হবে, ইনসিডেন্স বাড়বে, ডিউরেশন বাড়বে, সিভিয়ারিটি বাড়বে। বলেছিলাম সিভিয়ার ম্যালনিউট্রিশন না থাকলে অনেক বাচ্চা মরে না। সেই 100টা বাচ্চার মধ্যে বলেছিলাম 53টা বাচ্চাই কিন্তু আন্ডার নিউট্রিশন ছিল বলে মরেছিল। সো সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে, যদি আন্ডার নিউট্রিশন থাকে সিভিয়ারিটি খারাপ হয়ে যায়, কন্ডিশন খারাপ হয়ে যায়, কমপ্লিকেশন বেশি হয়, ডেথ বেশি হয়। ইনফেকশন হওয়া মানে কি হলো? তার অ্যাপেটাইট নেই, ডায়রিয়া হচ্ছে, অ্যাপেটাইট কমে গেছে, নিউট্রিয়েন্ট লস হচ্ছে, শরীর থেকে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, প্রোটিন বেরিয়ে যাচ্ছে, ভাইটাল প্রোডাকশন বেরিয়ে যাচ্ছে, অল্টার্ড মেটাবলিক রিকোয়ারমেন্ট বেশি, কিন্তু সে পাচ্ছে কম, সে বাচ্চাটা আবার অপুষ্টিতে চলে যাচ্ছে। দিস ইজ সাইকেল মুভস। এটাকে বললি ইনফেকশন আন্ডার নিউট্রিশন সাইকেল, ভিসিয়াস সাইকেল। খুব খারাপ, দুষ্ট চক্র একটা, এটা একটা দুষ্ট চক্রের মতো ঘোরে। টাইম হয়ে গেছে রে, কটা বাজে আমার? হ্যাঁ, ওই ঘড়িটা ঠিক আছে? ঠিক আছে, ওদের ক্লাস কটায়? নেক্সট ক্লাস 11টায়, 10টায়? এখানেই হবে তো। দেখি আর একটা জিনিস আছে কোথায়, আর কি আছে এখানে, এটা দেখিয়ে দিই। আজকে যে বাচ্চা আন্ডার নারিশ রয়েছে, লাস্ট এটা আজকে এখানেই শেষ করে দেবো। আজকে যে বাচ্চা আন্ডার নারিশ রয়েছে, যে বাচ্চাগুলো দেখালাম, ওই যে ব্লু প্যান্ট অ্যান্ড ইয়েলো গ্রিন প্যান্ট, ওটা ধরে দুটো মেয়ে, তিনটেই মেয়ে ওরা। আজকে যে মেয়েগুলো আন্ডার নারিশ রয়েছে, আমার সোসাইটিতে, আমরা যদি ইন্টারভেন না করি, ওদের নেক্সট জেনারেশন আন্ডারওয়েটই হবে, ওদের নেক্সট জেনারেশনে লো বার্থ ওয়েট বাচ্চা দেবে। আজকে যে বাচ্চাটা আন্ডার নারিশড আছে, আজকে যে বাচ্চাটা বাড়েনি, আজকে যে বাচ্চাটা পিএম হয়েছে, সেই বাচ্চাটা যদি আমরা কোনো ইন্টারভেনশন না রাখি, আমরা যদি ইনডিফারেন্ট থাকি, যদি কোনো সোশ্যাল মেজার না থাকে, কি হবে? ওই বাচ্চারা বড় হবে অ্যাজ লো ওয়েট অ্যান্ড লো হাইট অ্যাডোলেসেন্ট, 10 বছর 12 বছর 15 বছর ও কিন্তু ওই লো ওয়েট হাইট নিয়ে যাচ্ছে। তারপরে কি একটা স্মল অ্যাডাল্ট ওম্যান হলো, সে যখন স্মল অ্যাডাল্ট ওম্যান, সে কিন্তু লো বার্থ ওয়েট বাচ্চারই জন্ম দেবে। আর এই সোসাইটিতে খুব আর্লি প্রেগনেন্সি হয়, রিপিটেড প্রেগনেন্সি হয়, সব মিলেমিশে আজকে যে বাচ্চাটা আন্ডার নিউট্রিশনে ভুগছে, আমরা যদি সোসাইটি চেঞ্জ না করতে পারি, ইন্টারভেনশন না করতে পারি, আমাদের দিক থেকে মেডিকেল হেলথ ইন্টারভেনশন না থাকে, তাহলে কিন্তু আজকের জেনারেশনের মা, আজকের জেনারেশনের মেয়েগুলো পরের জেনারেশনে অসুস্থ আন্ডার নারিশড বাচ্চার জন্ম দেবে। উই কল ইট আন্ডার নিউট্রিশন পারপিচুয়েটস অ্যাক্রস জেনারেশন, নেক্সট জেনারেশন চলে যায়।